ছুটির দিনেও চলছে সংসদ অধিবেশন। আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ অর্থমন্ত্রীর। আহামের প্রকোপে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আজও ময়মনসিংহে এক শিশুর মৃত্যু। শ্বাসকষ্ট কমাতে ব্যবহৃত হচ্ছে বাবল সিপ্যাপ পদ্ধতি। ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার গুঞ্জনে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ লবিং। সাবেক ছাত্র নেতাদের মতামতের পর স্থায়ী কমিটিতে হবে সিদ্ধান্ত। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনের সাথে 2 দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। সব ফ্রন্টে অভিযান বন্ধ রাখবে মস্কো। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুক্রবারে বসেছে সংসদ অধিবেশন। সকাল 10টায় শুরু হয় অধিবেশন। শুরুতেই বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উন্নয়নের নামে আওয়ামী সরকার প্রশাসনিক কাঠামো ধ্বংসের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে বলে সংসদে জানান মন্ত্রী। 2005 সালেও ব্যাংকের ঋণ খেলাপি 13.5%, বর্তমানে যা 30%-এর ওপর, জানান অর্থমন্ত্রী। এসব সমস্যার সমাধানে কাজ করছে বিএনপি সরকার, বলেন আমির খসরু। আজ বরিশাল, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধনী বিল এবং বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বিল 2026 উত্থাপন করা হবে। বুধবার চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছিলেন, শুক্রবারের মধ্যে 133টি অধ্যাদেশের সুরাহা করা হবে। কাজের পরিধি বিবেচনায় সাপ্তাহিক ছুটির দিনেও সংসদে অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণে প্রবাস আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। 2024 সালের ডিসেম্বরে এসে সেই চিত্র আমূল পাল্টে গেছে। সামগ্রিক খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে 20.20%। এখন যেটা দাঁড়িয়েছে 30%-এর উপর। এ পর্যায়ে সরাসরি যাচ্ছি সংসদের অধিবেশনে। সেখানে বেশ কিছু বিল উত্থাপন চলছে। এরই মধ্যে কণ্ঠ ভোটে পাশ হয়েছে কয়েকটি বিল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ময়মনসিংহ উহার সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলে ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করিবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আনিত একটি বিল, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে সংসদে উত্থাপিত আকারে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, প্রস্তাব করছি যে ময়মনসিংহ উহার সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলের ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থা নিশ্চিত করা, তথ্য প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবনের নিশ্চিত করিবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আনিত বিলটি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।
দর্শক, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। মনোনয়ন ফর্ম বিক্রির ব্যাপারে তিনি খোঁজ খবর রাখছেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রবিন, মনোনয়ন ফর্ম বিক্রি কি শুরু হয়েছে? দর্শক, এই মুহূর্তে ব্রিফ করছেন রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এবং এদেশের রক্তঝরা সংগ্রামের পিচ্ছিল পথে গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্ট, সরকার গঠন এবং জাতীয় সংসদে সরকারি দল বিরোধী দলের বিতর্ক সহ গণতন্ত্রের জন্য যে শর্তগুলি অপরিহার্য, সেই শর্তের চর্চা অব্যাহত রাখার প্রচেষ্টা এবং অঙ্গীকার এবারের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, যেটি ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি, এবং পার্লামেন্টের যে প্রাণবন্ত ডিসকাশন এবং বিতর্ক অব্যাহত আছে, যেটি গণতন্ত্রের মূল শক্তি, এটাকে অব্যাহত রাখতে হবে। যারা দীর্ঘ 16শত বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, অনেকের সন্তান অদৃশ্য হয়ে গেছে, এখনও পাওয়া যায়নি, অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, এক ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, ফ্যাসিবাদের প্রতিভূ শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে যে বিজয় হয়েছে, সেই বিজয়কে আমাদের নিশ্চিত করতে হবে, সেই বিজয়কে আমাদের আরও সুসংহত করতে হবে। সেই ধারাবাহিকতায় নির্বাচনী প্রক্রিয়ার যে কতগুলি অংশ, জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে, সরকার গঠন হয়েছে, এখন জাতীয় সংসদে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছে। রাজপথের অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব নাকি তুলনামূলক কনিষ্ঠদের কাঁধে উঠবে ছাত্র দলের দায়িত্ব? বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ভাবনা নিয়মিত শিক্ষার্থী ও গ্রহণযোগ্য নেতাদের দিয়ে ছাত্র দলকে ঢেলে সাজানো। কেউ কেউ চাচ্ছেন আন্দোলনে অবদান রাখা ছাত্র নেতাদেরও যথাযথ মূল্যায়ন। ছাত্রদলের নতুন কমিটির জন্য এখনো কোনো ক্রাইটেরিয়া ঠিক হয়নি, চূড়ান্ত হয়নি কমিটির ঘোষণার দিনক্ষণও। তবুও বসে নেই 2 ডজন পদ প্রত্যাশী। নিজেদের অতীত কর্মকাণ্ডের তথ্য প্রমাণ জমা দিচ্ছেন শীর্ষ নেতাদের কাছে। এদিকে মেয়াদ উত্তীর্ণ কমিটিকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরিফিন শাকিলের প্রতিবেদন। রাকিবুল ইসলামকে সভাপতি ও নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করে 2024 সালের মার্চে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি করে বিএনপি। 2 বছর মেয়াদী সেই কমিটির নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখে জুলাই অভ্যুত্থানে। শুধু ছাত্রদলেরই প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হন কোটা সংস্কার থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া 24 জুলাই আগস্টে। অন্তর্বর্তী সরকারের সময় রাজপথে শক্তিশালী অবস্থান দেখা যায় ছাত্রদলের। তবে ভরাডুবি হয় ছাত্র সংসদ নির্বাচনে। গত মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার জোরে সোরে আলোচনায় জুন জুলাইতে নতুন নেতৃত্ব পেতে পারে ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ 5 নেতার সাথে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কী ধরনের ক্রাইটেরিয়া থাকবে, কারা নেতৃত্বে আসবে বা কারা আসতে পারবে না, বা যারা আসতে পারবে না তাদেরকে অবশ্য অন্য কোথাও তাদেরকে প্রোভাইড করা হবে। প্রতিটি সিদ্ধান্ত জনাব তারেক রহমান সুচিন্তিতভাবে নেবেন। তবে বসে নেই পদ প্রত্যাশীরা। ছাত্রদলের নতুন নেতৃত্বে আসতে জোর চেষ্টা চালাচ্ছেন 2008-09 ও 2009-10 শিক্ষাবর্ষের 1 ডজন নেতা। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষাবর্ষের তফাৎ প্রায় 1.5 যোগ।
তবে বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ ও সাহসী ভূমিকার জন্য ছাত্রদলের নেতৃত্বে আসতে চান এই নেতাকর্মীরা। কার অন্তরীণ ছিলাম, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমাদের সময়গুলো কিভাবে চলে গেছে আমরা আসলে বুঝতে পারিনি। আর আমরা সিনিয়র হলেও আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে ইন্টারকানেক্টেড। যে নিয়মিত শিক্ষার্থী, তার জন্য বাংলাদেশের এই যে টোটাল শিক্ষা প্রতিষ্ঠানের যে কার্যপরিধি, এটা তার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। সন্ত্রাসবাদী রাজনীতিকে মোকাবেলার ক্ষেত্রে অবশ্যই সাহসী এবং যোগ্য নেতৃত্ব এবং ত্যাগী নেতৃত্ব, যারা অতীতে পরীক্ষিত, সেই ধরনের নেতৃত্বের প্রয়োজন আছে। 2010-11 থেকে 2015-16 শিক্ষাবর্ষের এক ঝাঁক ছাত্রদল নেতাও পদপ্রত্যাশী। তুলনামূলক জুনিয়র এই নেতাদের বেশিরভাগেরও ছাত্রত্ব নেই, কিন্তু বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় তাদের থেকেই নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার আলোচনা আছে বিএনপিতে। দেশ গড়ার পরিকল্পনার সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের চাহিদাকে প্রাধান্য দিয়েই একটি মেধা সৃজনশীল রাজনীতি উপহার দেবে, এরকম একটি নেতৃত্ব আমরা চাই। যারা শিক্ষার্থীদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড থাকবে, যারা শিক্ষার্থীদের মতামত বুঝে সংগঠনের সিদ্ধান্ত নেবে, তাদেরকেই প্রায়োরিটি দিবে বলে আমি প্রত্যাশা করি। 12 সাল থেকে আমি এই দীর্ঘ পরিক্রমা 2024 সাল পর্যন্ত কখনোই দলের সংকটময় সময় কখনো নিজেকে আলে রাখিনি। আনুষ্ঠানিকভাবে সাবেক ছাত্র নেতাদের এখনও মতামত নেননি তারেক রহমান, তবে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন দলের সর্বস্তরে গতিশীলতা আনার। উপযুক্ত ছেলেরা, দক্ষ ছেলেরা তারা বেরিয়ে আসুক নেতৃত্ব থেকে, এবং তার একটা নির্দিষ্ট বয়স সীমা থাকবে। 16 বছরের 17 বছরের রাজনীতির স্বাভাবিক পরিবেশ তো ছিল না, তখন কিছু অসঙ্গতি হতেই পারে। এখন এইটা ক্রমান্বয়ে সেটা কাটিয়ে উঠবে। একাধিক ছাত্রদলের নেতা যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হওয়ার উপযুক্ত, কিন্তু বয়স, সময়, অবস্থা এবং প্রধান সংগঠনের নেতৃত্ব আমাদের তারেক রহমান সব মিলিয়ে তাদের সিদ্ধান্ত নিতে হয়। পুরাতন এবং নতুনের সমন্বয়ে গতিশীল একটি নেতৃত্ব প্রতিষ্ঠা। নেতারা বলেন, ছাত্রদলের নতুন নেতৃত্বে যারাই আসুক তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের শক্তিশালী অবস্থান ও ভাবমূর্তি পুনরুদ্ধার করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বাড়ছে সংক্রমণও। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে এক শিশুর। 17 মার্চ থেকে হাসপাতালটিতে মৃত্যু হলো 10 জনের। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে 20 জন। আইসিইউতে শয্যা সংকটের কারণে শ্বাসকষ্টজনিত রোগীদের বাবল সিপ্যাপ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট, বরিশাল, কুষ্টিয়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে আজ 6ষ্ঠ দিনের মতো 18 জেলার 30 উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন শাহিদ। শাহিদ, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন? সংক্রমণ ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষ কী ধরনের উদ্যোগ নিয়েছে? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 72 জন রোগী চিকিৎসা নিচ্ছেন, ওয়ার্ডটিতে অবস্থান করছেন, এবং এই যিনি একজন নিহত হয়েছেন, এরপরে তিনি গতকালকে সকাল 11:30টার দিকে মৃত্যুবরণ করেছেন। তো এখানে চিকিৎসার ব্যাপারে যে বিষয়টি রয়েছে, যে হাম একটি বিষয়, যে এটি কিন্তু নিজে কোনো মৃত্যুর কারণ নয়। হাম হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পর শিশুদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে শ্বাসকষ্ট, কিংবা ডায়রিয়া, কিংবা ঠান্ডাজনিত রোগ, কিংবা অপুষ্টিজনিত রোগ। তো যখন এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন বিভিন্ন ধরনের রোগ তাদের উপর ভর করে, যে কারণে শিশুদের কিন্তু আইসিইউর প্রয়োজন হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি টার্সিয়ারি লেভেলের হাসপাতাল। এখানে আইসিইউ যেটি রয়েছে, বা অন্যান্য হাসপাতালগুলোতে বেশিরভাগ হাসপাতালে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে এনআইসিইউ রয়েছে, অর্থাৎ জন্মানোর 28 দিন পর্যন্ত বা শিশুদের যদি আইসিইউ এর প্রয়োজন হয়, এনআইসিইউ বলা হয় যেটিকে, সেটির ব্যবস্থা কিন্তু হাসপাতালগুলোতে রয়েছে। কিন্তু এর পরবর্তীতে শিশুদের জন্য আলাদা কোনো আইসিইউ ওয়ার্ড কিন্তু এখানে নেই।
এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, এটি যে শুধুমাত্র হামে আক্রান্ত রোগীদের জন্য না তা না, যে কোনো শিশুর যে কোনো সময় আইসিইউর প্রয়োজন হতে পারে, কিন্তু সেই আইসিইউর যে সুবিধাটা সেটি কিন্তু এই হাসপাতাল থেকে দেওয়া সম্ভব হয় না। এই বিষয়গুলো তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। যেহেতু শিশু রোগীর সংখ্যা বাড়ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। শাহিদ, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরার আশাশুনিতে এক বিএনপি নেতার হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতা মহসিন কবিরকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এসেছিল হামলাকারীরা। এ সময় ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মহসিনকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে 2 হাত পা ভেঙে দেয় তারা। হামলাকারীরা সবাই সন্ত্রাসী লাকি বাহিনীর সদস্য। মহসিনের দাবি, 5 আগস্টের পর থেকে এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক ছিল। ঈদ উল ফিতরের আগের দিন তারা এলাকায় ফিরেছে। রাঙ্গামাটির বাঘাইছড়িতে দেশি বিদেশি অস্ত্র এবং গুলি জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে উপজেলার জিপতলি ব্রিজ এলাকায় অভিযান চালায় 27 বিজিবি ব্যাটালিয়ন। তাদের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ব্রিজের নিচে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে একটি চাইনিজ পিস্তল, একটি 1 শুটার গান, বেশ কিছু গুলি এবং 4টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। বিজিবির ধারণা, অস্ত্র ও গুলি চোরাচালান এবং ভারতীয় সিগারেট পাচারের কাজে ব্যবহৃত হতো এসব সরঞ্জাম। মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী ধ এবং আলারি খেলার উদ্বোধন হয়েছে খাগড়াছড়িতে। শহরের পানখাইয়া পাড়ায় চলছে এই আয়োজন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, কতটা জমজমাট দেখছেন উৎসব? খেলার পদ্ধতি সম্পর্কে একটু দর্শকদের জানাতে চাই আপনার মাধ্যমে, একটু ধারণা দিবেন আমাদের। রাব্বি, পাহাড়ে বইছে উৎসবের আমেজ। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের বৈশাখী উৎসব যেন রঙিন করে তুলেছে এই পার্বত্য জনপদকে। আজকে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উপলক্ষে এখানে ঐতিহ্যবাহী আলারি এবং দ খেলার উদ্বোধন করা হয়েছে। আমরা ঠিক পানখায়াপাড়ার বটতলা এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি। এই বটতলা এলাকায় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উপলক্ষে আলারি এবং দ খেলার আয়োজন করা হয়েছে। সেটি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সহ মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দগণ। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই বটতলার এই মাঠে প্রতি বছরই এই সাংগ্রাইকে ঘিরে ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। এই আলারি খেলা এবং দ খেলা, এটা হচ্ছে মারমা সম্প্রদায়ের একটি ঐতিহ্য এবং এর মধ্য দিয়েই তাদের সংস্কার থেকে শুরু করে উৎসবের আবর্তন বিবর্তন থেকে শুরু করে তাদের যে ঐতিহ্য, সেখানে মূলত এইগুলো খেলাধুলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই এক শ্রেণীর ঘিলার দিয়ে এখানে বসিয়ে সেটি তারা মার্বেলের মতোই করে খেলতে থাকেন এবং এই খেলাগুলোর মধ্য দিয়েই তাদের যে ঐতিহ্য সেটি তুলে ধরা হয়। অর্থাৎ মারমা সম্প্রদায়ের লোকজন বলছেন এই খেলাধুলাগুলো হচ্ছে তাদের ঐতিহ্যের অন্যতম একটি স্মারক এবং এর মধ্য দিয়েই মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু হয়। এই উৎসবের সাথে আরেকটি জিনিস যুক্ত করতে, আর মারমা সম্প্রদায়ের যারা প্রবীণ মুরব্বী রয়েছে তাদেরকে গোসল করিয়েছে। অর্থাৎ এর মধ্য দিয়ে তাদের পুরাতন বছরকে বিদায় দেওয়া হয় এবং নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। রাব্বি, শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। নির্বিচার দূষণে হুমকির মুখে কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য। কয়েক দশকে বিলুপ্ত হয়েছে নানা প্রজাতির মাছ। চট্টগ্রামের প্রাণ প্রবাহ খ্যাত এই নদী হারিয়েছে জৌলুস। কর্ণফুলী ঘিরে যাদের জীবন জীবিকা, তারা যেন এই রূপ বদলের প্রত্যক্ষ সাক্ষী। বলা হয় মাছে ভাতে বাঙালি। এক সময় শত প্রজাতির মাছের অফুরন্ত ভাণ্ডার ছিল এই কর্ণফুলী নদী। মিঠা, মিশ্র ও সামুদ্রিক মাছের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল এই নদী। তবে গত 2 দশকে পাল্টেছে চিত্র। দখল দূষণে এই নদী হারিয়েছে তার জৌলুস। এখন আর মেলে না জালবর্তি মাছ। রূপচান্দা, তারপর দেয়া ইলিশ মাছ, চটফড়ি, কলম্বো, পাগালা, এগুলা সব আইটেমের মাছ আমরা পাইতাম। আমরা আগে 10-15 বছর আগে আমরা বহুত কিছু মাছ পাইতাম, আইটেম মাছ অনেক কিছু, জাল ফেললে আমরা অনেক মাছ পাইতাম। মাছ নেই অন্য নদীতে গেলে মনে করেন যদি পাতলা জাল লই যায়, লম্বা জাল লই, ধরেন যেন মাছ পাইতো 20,000, সেখানে মাছ পাই 2,000।
এই নদী বিশেষজ্ঞের গবেষণা মতে ৮০-র দশকেও কর্ণফুলীতে প্রায় ১৪০ প্রজাতির মাছ দেখা যেত। এর মধ্যে মিঠাপাটির মাছ ৬৬ প্রজাতির, মোহনায় লবণাক্ত পানির মাছ ৫৯ প্রজাতির এবং সামুদ্রিক নোনা পানির মাছ অন্তত ১৫ প্রজাতির। আর এখনকার চিত্র বিস্মিত হওয়ার মতো। এগুলোর প্রজনন, এগুলোর বাসস্থান, এগুলো সব কিছু তাদের যেই অ্যাকোয়াটিক যে এনভায়রনমেন্ট সবগুলোতে হ্যাম্পার হয়েছে, পলিউটেড হয়েছে, যার জন্য এই মাছের প্রজনন এবং তাদের ব্যাহত হওয়ার কারণে এই মাছগুলোর অস্তিত্ব দ্রুত কমে গেছে। উৎপাদন ও প্রজাতি কমে যাওয়ার নানা কারণ আছে বলছে মৎস্য বিভাগ। আর উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য না এলে কর্ণফুলীর জীববৈচিত্র্য আরও হুমকির মুখে পড়বে বলে সতর্কবার্তা পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীদের। যদি এই দাব্যতা সংকটটা কেটে যায় এবং দূষণটা মাত্রাটা কমে আসে, আমরা আশাবাদী যে আমরা আমাদের কর্ণফুলীকে আমরা আগের অবস্থা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ধীরে ধীরে এই নদী শিল্প নদীতে পরিণত হওয়ার কারণে এই নদী থেকে মাছ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং শুষ্ক মাছ যেটা ডলফিন আমরা বলি, এই নান্দনিক মাছটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এক সময় এই কর্ণফুলী জুগিয়েছে জীবিকা ও জীববৈচিত্র্যের নিশ্চয়তা। আজ সেই নদী লড়ছে অস্তিত্বের প্রশ্নে। নানামুখী উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে নদীর জীবনও বাঁচবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ, লেবাননে অব্যাহত ইসরায়েলি বাহিনীর নারকীয়তা। বৃহস্পতিবারও দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দাবি, এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অবস্থান। বৃহস্পতিবার আরও কমপক্ষে ২৪ জন নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত দুদিনে হামলায় ৩০০ ছাড়িয়েছে প্রাণহানি, আহত ২৫০০-এর ওপরে। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। আলোচনার নির্দেশ দিলেও লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তির অংশ নয় লেবানন। বুধবার যুদ্ধবিরতি ঘোষণার পরপরই দেশটিতে ভয়াবহ তাণ্ডব চালায় আইডিএফ। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা অর্থহীন হয়ে পড়বে, এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, তেল আবিবের আগ্রাসন যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি কর্মকাণ্ডকে প্রতারণা আখ্যা দিয়েছেন তিনি। হুমকি, ইরানিদের আঙ্গুল এখনও বন্দুকের ট্রিগারেই আছে, লেবানিজদের কখনো ছেড়ে যাবে না ইরানিরা, এ মন্তব্য করেন তিনি। পাকিস্তান বৈঠকের আগ মুহূর্তে তার এই পোস্টে আলোচনা ভেস্তে যাওয়ার নতুন উদ্বেগ তৈরি করল শঙ্কা আন্তর্জাতিক মহলের। মারা গেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। তথ্যটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। গেল সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠকের ঠিক আগে ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় এতদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত দীর্ঘ ৮ বছর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন খারাজি। এরপর ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রধানের পদে বহাল ছিলেন। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনের সাথে ২ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। বৃহস্পতিবার এই ঘোষণা আসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে। এক বিবৃতিতে যা নিশ্চিত করে ক্রেমলিন, জানানো হয় অর্থোডক্স ইস্টার উপলক্ষে শনিবার বিকেল থেকে রোববার সূর্যাস্ত পর্যন্ত বহাল থাকবে যুদ্ধবিরতি। সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। তবে এ সময় ইউক্রেন থেকে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তার যথাযোগ্য জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারিও দেওয়া হয়। যুদ্ধবিরতির সিদ্ধান্ত মেনে চলবে ইউক্রেনও, এক পোস্টে এমন নিশ্চয়তা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দর্শক, এই ছিল যমুনা নিউজে